বাহিনী সবকিছু করেছে। এখন পুলিশ পুরা মাপ পেয়ে গেল, অথচ পুলিশের যে সকল অফিসাররা একদম সরাসরি সাথে মানে খুনের সাথে জড়িত আছে তারা এখন প্রমোশনও পাচ্ছে। এরকম অনেক ইনস্টেন্সেস আছে। কই তাদেরকে নিয়ে তো কেউ কথা বলছে না, তাদেরকে নিয়ে কোনো মিডিয়ায় তো কোনো শব্দ নাই। কোনো সচিব যে সকল যারা ওই সময় বিভিন্ন রকমের এই যে ধরেন সে আমি এনটিএমসি যদি বলি, তাহলে এনটিএমসি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারের সচিব উনি কি দায়িত্ব থেকে অ্যাভয়েড করতে পারেন যে ওই সময় যে খুনগুলো হচ্ছিল বা সেই সকল ওনার সচিব হিসেবে তো অনেক পাওয়া, উনি এনটিএমসির সকল কাজকে উনি বন্ধ করে দিতে পারেন মুহূর্তের মধ্যে। তাহলে উনি কি বন্ধ করেছিলেন? ওই সময় যে মানুষের উপরে যে সকল অটোক্রেসি গুলো এনটিএমসি চালিয়েছে সেগুলো কি উনি বন্ধ করেছিলেন? তাহলে ওনার দায়িত্বটা হলো কোথায়? তার মানে হচ্ছে সমষ্টিগতভাবে কোনো বিষ না করে এখানে দুইটা শক্তির মধ্যে খেলা চলতেছে। একটা হচ্ছে ইউনূস সাহেবের সরকার, যেখানে একজন সিকিউরিটি অ্যাডভাইজার আছেন কিন্তু উনি নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন পিছন থেকে। উনি বিভিন্নভাবে, আপনি যে কথাটা বলছিলেন, হ্যাঁ আমিও আপনার সাথে একমত যে উনি পিছন থেকে অনেকগুলো পাওয়ার গেম খেলতেছেন। আর এদিকে মানে মানে আমাদের শক্তির যে উৎস, মানে সবচেয়ে বড় শক্তি যদি উৎস করি সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনী প্রধানও সেই শক্তি দেখাচ্ছেন। এই শক্তির ঠেলাঠেলিতে কি দাঁড়াচ্ছে? জাতি একটা হতাশার মধ্যে চলে গেছে। জাতিতে কোনো ইকোনমিক কোনো অ্যাক্টিভিটিস নাই, জাতিতে কোনো সিকিউরিটির কোনো ইয়ে নাই, কোনো ভরসা নাই যে একটা ভালো ইলেকশন হবে। সেই ভরসাটা পেতে গেলে তো এই শান্তিগুলো এবং এই সমন্বয়গুলো দেখাতে হবে জাতিকে। কে দেখাবে? কই সেই লিডারশিপটা? ইউনূস সাহেব তো এরকম কিছু করছেন না, দেখাচ্ছেন না, বলছেন না, শুধুমাত্র আইনগত দিক দিয়ে ঠেলে দিচ্ছেন। কিন্তু এই ঠেলাঠেলিতে যে কি পরিণতি হবে, এটা বিভৎস পরিণতি হতে পারে, সেইগুলো কেউ মানে কারা চিন্তা করবে? সেই চিন্তাধারার লোকগুলো ওই যে বললাম যে এখানে এই দায়িত্ব যদি হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের। ওনাকে আমরা কোনোভাবেই কোনো স্টেটমেন্টে কেন পাচ্ছি না? ওনার স্টেটমেন্টটা কেন স্পষ্ট না যে ঠিক আছে যেহেতু এই আইসিটিতে বিচার চলতেছে, সেই সময় সেনাবাহিনীর জন্য কোনো মান সম্মান ক্ষুণ্ণ না হয় এবং সেনাবাহিনী এই কাজ করছে, অথবা ডিজিএফআই কে আমরা আগে যে সকল ঘটনা ঘটেছে সেইগুলোর ইনকোয়ারি করছি বা সেইগুলোর ব্যবস্থা নিচ্ছি এবং সেই ব্যবস্থাগুলোর ভিত্তির মধ্যে দিয়ে ডিজিএফআই কে আমরা এই সংস্কার করেছি বা এনএসআই কে আমরা এই সংস্কার করেছি। কই সেই সংস্কারের কথা তো শুনছি না। শুধুমাত্র সেনাবাহিনী প্রধানকে যদি ওই যে উনি সেনাবাহিনী প্রধান যেভাবে ব্রিফিং এ ওখানে ওনার যিনি ব্রিফিং দিলেন, উনি যদি এই কথাটা বলে যান যে আমরা কোনো দায়িত্ব নিব না, যে যখন আমাদের আর্মি অফিসার ওই কচু ক্ষেতের বাইরে যে ওখানে ডিউটি করতেছে, আমি এই বিষয়ে একদমই মানে খুব অবাক হলাম। কারণ আমাদের আইনে একদম পরিষ্কার বলে দেওয়া আছে, যদি সে ইউনিফর্মে থাকা অবস্থায় কোনো ডেপুটেশনে কোনো অন্যায় করে, সে বিচার কিন্তু ওই ডেপুটেশনে হয় না, তার বিচার হয় আর্মিতে ব্যাক করে নিয়ে এসে। সেখান থেকে শুধু তার ঘটনা এবং তার একটা ইনকোয়ারি রিপোর্ট আসে, সে বিচারটা কিন্তু হয় আর্মিতে। তার মানে হচ্ছে উনি অ্যাভয়েড করে গেছেন, এটা উনি অ্যাভয়েড করতে পারেন না। প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় আমি একজন মানে রিটায়ার্ড অফিসার হিসেবে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, উনি অ্যাভয়েড করতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমাদের মানে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা যখন বলতেছি যে আগামী নির্বাচন, সেখানে আমাদের পলিটিক্যাল লোক মানে দলগুলোর কি ভূমিকা, এখানে আমি বলবো যে পলিটিক্যাল দলগুলো একই ভূমিকা পালন করতেছেন, তারা নীরব থাকতেছেন এবং এই নীরবতা যে কত বিভৎস হচ্ছে এটা হচ্ছে পরিণতি বলে দিবে। পরিণতি হচ্ছে যখন দেখবেন যে কোনো যে কোনো সময় একটা বিস্ফোরণ করতে পারে। অবশ্যই মানে এই বিস্ফোরণের জন্য ঠেলে দিচ্ছেন সবাই। কারণ দেখতেছেন, কারণ রাজনৈতিক নেতারা হচ্ছে সবাই যে সুবিধাভোগী, যখন দেখতেছেন মানে মরে যে বেঁচে থাকবে আমি তার দল করব, এরকম যদি সুবিধাভোগী ভূমিকা নেন, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে এই ভোটের ওইখানে একটা, আমি আমার বিভিন্ন সময় বলে থাকি যে মানে একটা তো সুরাহা থাকতে হবে। সেই সুরাটা হচ্ছে আমি একটা দাবি করি, সেটা হচ্ছে না ভোট থাকুক, যে আমি আর কোন রাজনীতিবিদকে ভোটই দিব না। তার মানে যদি 51% না ভোট হয়, তার মানে হচ্ছে ওই ভোটকে আপনি আর গ্রহণ করলেন না। মানুষের এই দিকে আস্তে আস্তে আগাবে, মানুষ তখন না ভোটের দিকে যাবে, যে বলবে যে আমি আসলে এই ভোট জিনিসটাকে আমি রাখবো না। কারণ ভোট দিয়ে যদি আমি সিমিলার চোরকেই আবার মানে চুরি করার ব্যবস্থা করে দেই, মানে আমি চুরি বলতে বোঝাচ্ছি যে ধরেন বাংলাদেশে যে পরিমাণ মানে দুর্নীতি হয়েছে, এই যে যতগুলো অফিসার, আলটিমেটলি অফিসার গুলো কোন তো রাজনৈতিক দলীয় থেকে আসে নাই। তার মানে অফিসার গুলো অন্যায় যখন করেছে তার মানে বেনিফিট নেওয়ার জন্য, তার মানে হচ্ছে দুর্নীতি করেছে। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে মানে কথা বলি। তাই দুর্নীতি যদি করে থাকে তাহলে বাই দিস টাইম দুদক কি ব্যবস্থা নিয়েছে এদের ব্যবস্থা? আমি তো সেখানে আমি কোনো দেখতেছি না যে দুদকের কোনো কেস হয়েছে যে এই তাদের তালিকাতে তারা আছে, যে তাদের সম্পত্তি বা এনে কই দুদক তো একটা আর্মি অফিসারের কোনো লিস্ট প্রকাশ করলো না, কোনো সচিবের লিস্ট প্রকাশ করলো না।
তার মানে দুদক এই জিনিসটা অ্যাভয়েড করে গেছে। কেন অ্যাভয়েড করে গেছেন? কারণ হচ্ছে ওই যে সবাই ঠেলে দিচ্ছেন যে একটা মারামারি হোক, কাটাকাটি হোক, কাটাকাটি হলে তখন আমার ইম্পর্টেন্স বাড়বে। এই যে ইম্পর্টেন্সের দিকে যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারে বসে আছেন, ওনার ইম্পর্টেন্সটা তখন আরো বাড়বে। উনি তখন এসে জাতির সামনে বিভিন্ন জ্ঞান দিয়ে কথা বলে যাবেন। ঠিক সিমিলারলি রাজনীতিবিদরাও একই কাজ করতেছেন। তারাও ধীরে ধীরে পিছনের থেকে খেলতেছেন যে যে জিতবে আমি তার সাথেই থাকবো। এটা যদি ওয়াকার সাহেব জিতে তাহলে আমি ওয়াকার সাহেবের দলে, তাহলে ওইখানে ওই যে সেটা হতে পারে আবার আপা ফেরত আসবে এরকম ডায়লগ। আবার কিংবা হতে পারে যে বিএনপি সেখানে কোনো একটা অ্যাডভান্টেজ নিবে। আবার দেখা যাচ্ছে জামাত বসে আছে যে বিএনপি এটার কারণে বিএনপির সাথে আর্মির যোগাযোগ আছে, আর্মিকে হেল্প করেছে, এই ধরনের চাঁদাবাজিতে হেল্প করেছে, এরকম যেমন অপবাদ আছে, এই অপবাদে তারা ভোট পাবে না, তাহলে আমরা আগায় যাব। এই যে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিচ্ছে, কিন্তু দিনের শেষে ক্ষতি হচ্ছে দেশের, ক্ষতি হচ্ছে দেশের মানুষের, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কেউ আজকাল আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার পরেও তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো আমি আপনার মাধ্যমে এখানে সাথীকে জানাতে চাই, সবাইকে আমরা এখন যেন এই কাঠগড়ায় যখন দাঁড় করাচ্ছি, তাহলে যার যার দায়িত্বে এখন যারা আছে তাদেরকেও দাঁড় করাই। তার মানে হচ্ছে ডিজিএফআই এর প্রধানকেও যেন এখানে এখন বলতে হবে যে উনি আসলে কার কাছে অর্ডার নেন, উনি কি আসলে সেনাপ্রধানের কাছে অর্ডার নেন নাকি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে অর্ডার নেন। কারণ আমরা এই ধোঁয়াশা থাকতে আর চাই না, আমরা একটা পরিষ্কার চাই যে কার দায়িত্ব কি, কে কোথায় অন্যায় করেছে, এবং এই অন্যায়ের কারণটা তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে দুর্নীতি। কারণ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে, এটা আমাদের বাংলাদেশের এখন একজন যে কোনো সাধারণ মানুষ সবাই জানে, সবাই বুঝতেছে যে এইগুলোর মানে লাস্ট 16 বছরে মানে সরকারের অন্যায়ের যে ধারাবাহিকতা, সেটা যে কত রুট লেভেলে পৌঁছে গেছে, সেটা সেনাবাহিনীর মতো একটা বাহিনীকেও ক্র্যাক করে ফেলেছে, সেখানেও পৌঁছে গেছে। সেখানের অফিসারদেরকে র্যাবে নিয়ে যে সেখানে মানুষ মারা হয়, এই যে মানুষ মারাটার একটা ব্যবসা তৈরি হয়ে গেছে। মানে যদি ব্যবসায়িকরা একজন আরেকজন পর রাগ থাকে, তাকে ওই ডিজেফআই কে পয়সা দিলে ডিজেফআই তাকে তুলে নিয়ে যে তার কাছে টাকা আদায় করার নাম দিয়ে সেও একটা বেনিফিট নিচ্ছে, র্যাবও সেম কাজ করছে। এই কাজগুলো তো আবার হবে যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোর এই সংস্কারগুলো না করি। তার মানে হচ্ছে আপনারা, আমি আপনাকে এই বিষয়টা পরিষ্কার করে বলতে চাই, আপনারা ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন কিন্তু আপনারা সংস্কার করতেছেন না। তার মানে হচ্ছে আপনারা ওই জিনিসটাকে জিয়ায় রাখতেছেন যাতে পরবর্তীতেও আপনারা ওই জিনিসটা একইভাবে ব্যবহার করতে পারেন। দয়া করে এটা সংস্কার করুন। ব্যক্তিকে পানিশমেন্ট দিয়ে কোনো ধরনের পরিবর্তন দেশের জাতির হয় না, এটা ওই ব্যক্তিকে শুধুমাত্র পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু ব্যক্তি বলতে কয়জন ব্যক্তিকে দিবেন? এখানে অন্যায় তো মানে ধাপে ধাপে হয়েছে। তার মানে যদি ধাপ দেয় তাহলে তো সবার আগে অন্যায় এখন ওই যে মানে ওয়াকার স্যারের হওয়ার কথা, কারণ হচ্ছেন যে উনি ওনার দায়িত্বই তো পালন করতে পারলেন না। তো ওনার দায়িত্ব না বলেন, উনি আগে দায়িত্বটা ছেড়ে দিক, উনি আর দায়িত্বটা যারা নিবে তারা সংস্কারটা করে দেখাক যে হ্যাঁ আমরা সংস্কার করতে পারছি, তারপরে এই ব্রিফিং এ আসুক। ব্রিফিং দিলেই যে সবাই খুশি হয়ে যাবে এটাও আমি যেমন মানি না। তবে এটাও ঠিক যে সেনাবাহিনীকে এই মুহূর্তে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে। এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ঐক্য। সেই ঐক্যটা তারা পারতেছেন কিনা আমি সেটা সময়ের কাছে ছেড়ে দিলাম, দেখবো যে তারা কি ঐক্য ডাকেন। এখন আমার কাছে তারপরেও ইউনিফর্ম অবস্থার একটা মানুষকে নিয়ে যাবে, এটা আমার ইউনিফর্মের জন্য খারাপ লাগবে, অবশ্যই লাগে। এটা আমার জন্য না, আমার বাংলাদেশে কেন পৃথিবীতে যে কোনো জায়গায় যেখানে রিটায়ার্ড অফিসারকে জিজ্ঞেস করবেন সবাই একই কথা বলবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি জাতির উন্নতির জন্য বা জাতির সংস্কারের হলে, জাতির যদি কোনো ভালো হয় সেটার জন্য আমি এই স্যাক্রিফাইসকে মেনে নিচ্ছি যে হ্যাঁ আমার এই ভাইকেও যদি নিয়ে যায়, সেটাতে যেহেতু সে অন্যায় করছে এবং সে বিচার হয়, এবং এই বিচারটা যদি মানে এমন একটা প্রাতিষ্ঠানিক বিচার হয় যে বিচারে ভবিষ্যৎকে মানুষকে দেখাই দিবে যে এই ধরনের অন্যায় আর কেউ করবে না, তাহলে এটা জাতির জন্য একটা ভালো জিনিস। আমি অবশ্যই সেটার পক্ষে আছি। কিন্তু এট দ্য সেম টাইম আপনি মানে শাস্তি দিচ্ছেন হচ্ছে যে এক্সিকিউট করলো, আর যে শাস্তি দিচ্ছেন না যে এই লোকগুলোকে অর্ডার দিল, তো সেই লোকটা কোথায়? আমি আবার সেই তারেক সিদ্দিকীতেই ফিরে যাব, যে এটা নিয়ে আমার আন্দোলন। তারেক সিদ্দিকীর বিচারটাকে আপনারা স্পেশাল করে করেন। এই 2-4-15 জন 5 জন করে ধরে ধরে কোনো অফিসারকে পানিশমেন্ট দিয়ে এত আনন্দ করার কিছু নাই। এটা একটা পৈশাচিক আনন্দ হয়ে যাচ্ছে। জাতিগতভাবে আপনি নিজেদেরকে ছোট করতেছেন। আপনি ইউনিফর্ম পরা মানুষজনকে সবার সামনে হাতকড়া দিয়ে আপনি ক্যামেরা ধরে থাকবেন, এইটাই যদি আপনার কাছে আনন্দ হয় তাহলে আপনি একজন ফালতু লোক মনে হবে আমার কাছে। তার মানে হচ্ছে এইটা না করে আপনারা আগের মূল জায়গায় যান। সেটা হচ্ছে এইটার বেনিফিটটা কারা নিয়েছিল? এটা বেনিফিটটা নিয়েছিল হচ্ছে কিছু রাজনৈতিক সংগঠন, সেটার নাম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ।
সেটার সাথে সাথে সংগঠনের তাদের সুবিধা নিয়ে আমাদের দেশের উপর কর্তৃত্ব করছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং সেটাকে করে দিয়েছিল রয়ের মতো একটা এজেন্ট। তাদেরকে কি আমরা কতটুকু নিবৃত করতে পারলাম? তাদের মতো আর কোনো রাজনৈতিক বেনিফিট কেউ নিতে পারবে কিনা, সেই ধরনের সংস্কার এই ইউনূস সরকার কি করে গেলেন, সেটার মধ্যেই আমাদের আলোচনাগুলো হওয়া উচিত মেজর স্কেলে। সেই মেজর স্কেলটা না নিয়ে আমরা অনেক আনন্দ পাচ্ছি যে 10 জনের 15 জনের ওয়ারেন্ট বেরিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে ওই যে মানে মানুষকে ডাইভার্ট করা হচ্ছে, মানুষকে আসল জিনিসকে না সংস্কার করে এই ধরনের এক ধরনের বিচার প্রক্রিয়া দেখায় ডাইভার্ট না করে আসল জায়গায় হাত দেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে বলতে হবে যে আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য পরিকল্পনা কি করেছেন গত 15 মাসে। এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে বলতে হবে যে নেক্সট ইলেকশনে ডিজিএফআই এর ভূমিকা কি, এনএসআই এর ভূমিকা কি, সেনাবাহিনীর ভূমিকা কি, পুলিশের ভূমিকা কি। এই যে পুলিশকে বিশ্বাস করা যাবে না, এটা তো খুব পরিষ্কার, কারণ পুলিশ এর আগে বিশ্বাসঘাতকতা করে দেখিয়েছে, এবং গত 15 বছরে যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে তো পুলিশের 80% রিক্রুটমেন্টই তো এখন আওয়ামী লীগের লোকই আছে।